Okay, welcome everyone after breakfast. So now we are talking about the inhalation technique and inhalation. এটা কি হবে আমাদের টোটাল যে ভাইবার জন্য যে ইনহেলেশনের বিষয়ে যত কিছু জানার সব আমরা আজকে ডিসকাস করব এবং এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হবে। আমাদের এখানে অনেকগুলো ডিভাইস আমরা নিয়ে আসছি আজকে। তো প্রথমে আমাদের জানতে হবে অ্যারোডাইনামিক্সটা। তাহলে অ্যারোডাইনামিক্সের ভিতরে যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন আপনি বলবেন যে অ্যারোডাইনামিক্সে তিনটা জিনিস আছে। সেটা কি কি বলেন, আপনারা বলেন। প্রথম হচ্ছে যে নাম্বার 1 পার্টিকেল সাইজ, হ্যাঁ পার্টিকেল সাইজ, আর নাম্বার 2 ভেলোসিটি অফ ইনহেলেশন, আর নাম্বার 3 হচ্ছে ডিপোজিশন অফ দ্য ড্রাগ ইন দ্য এয়ার। এই তিনটা জিনিস আপনাকে জিজ্ঞেস করলে এই তিনটা বলবে। বলার পরে যেটা হবে আপনাকে যে কোনো একটার ভিতরে আপনাকে যেতে হবে। যেমন আমরা এখন যাচ্ছি হচ্ছে ভেলোসিটিতে। তাহলে ভেলোসিটির বিষয়ে জিজ্ঞেস করলে আপনি কি বলবেন যে খুব জোরে টানলে কি হয়, ড্রাগটা ওরোফেরিঞ্জিয়াল ডিপোজিশন হয়। তাহলে কারণ কি খুব জোরে এসে কি হচ্ছে, এটা কত স্পিডে যায়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কত স্পিডে বের হচ্ছে? 70 মাইল পার আওয়ার। 70 মাইল পার আওয়ার, হ্যাঁ। তাহলে এটা জোরে টান দিচ্ছেন, তাহলে কি হচ্ছে, ডিপোজিশনটা ওরোফেরিঞ্জিয়াল ডিপোজিশন হচ্ছে। তাহলে আর যদি আস্তে টানে, খুব আস্তে টানে, তাহলে ডিপোজিশনটা কোথায় হচ্ছে? মাউথ ক্যাভিটিতে। তাহলে দেখেন এই যে খুব স্লো, এই যে মাউথ ক্যাভিটিতে ডিপোজিশন হচ্ছে, খুব জোরে ওরোফেরিঞ্জিয়াল ডিপোজিশন হচ্ছে, আর সঠিকভাবে টানলে ডিপোজিশনটা হচ্ছে কোথায়? লাংসে ডিপোজিশন হচ্ছে। এই তিনটা জিনিস আপনাকে বলতে হবে। তখন জিজ্ঞেস করবে যে আপনি কিভাবে টানবেন। এরপরে প্রশ্নটা হবে যে কিভাবে আপনি টানবেন, হ্যাঁ। এই যেমন ধরেন এখানে একটা ট্রাক খুব জোরে আসতেছে 70 মাইল পার আওয়ার। তখন কি করতে হবে, সামনে একটা বাঁক আছে, আমাদের বাঁকটা কোনটা? এই যে এই বাঁক, হ্যাঁ। তখন আমরা কি করবো, ঘাটটাকে একটু উঁচা করবো, উঁচা করলে বাঁকটা কমে যাবে। যদি কেউ এইভাবে টানে তাহলে কি হচ্ছে, বাঁকটা বেশি বাঁক হচ্ছে। তাহলে এই ইনহেলেশনটা যাতে ভালো করে হয়, তাহলে প্রথমে যেহেতু একটা স্পিডে জিনিস আসতেছে, যে কোনো একটা স্পিডে যখন গাড়ি একটা বাঁক নেয় তখন কি হয়, গাড়িটা গতি কমিয়ে দেয়, কারণ জোরে যদি গতি ও সহ বাঁক নিতে গেলে হয় গাড়িটা উল্টে যাবে অথবা আইল্যান্ডে বাড়ি খাবে, তাই না? খুব জোরে বাঁক নিতে গেলে দেখবেন যে বিভিন্ন ট্র্যাকে যখন রেসিং হয় তখন ওই গাড়ি উল্টে যায় কোনো সময়, ওই বাঁক নিতে যায়, বা সাইকেলও যে পড়ে যায় পিছলা খেয়ে বাঁক নিতে যায়, হ্যাঁ। বাঁকগুলো হচ্ছে খুব ডেঞ্জারাস। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, তাহলে আমরা ঘাটটাকে একটু উঁচা করতে হবে, ঘাটটাকে কি করব, একটু উঁচা করতে বলবো। তাহলে তখন কি করবো, এটাকে আমরা যেহেতু খুব জোরে আসতেছে, এটাকে আমার গতিটা কমায় নিতে হবে। গতিটা কি করতে হবে, কমিয়ে ফেলতে হবে। এটা বোঝা গেছে? তাহলে মিটার ডোজ ইনহেলার কি করতে হয়, খুব আস্তে টানতে হয়। মিটার ডোজ ইনহেলার কি করতে হবে, খুব আস্তে টানতে হয়। এরপরে আমরা হয়তো জিজ্ঞেস করবো যে কতটুকু স্পিডে আপনাকে টানতে হবে, তখন এইটা আপনার মাথায় রাখতে হবে। এটা কি জিনিস বলেন তো, এটার নাম কি? আজকে কিন্তু এই ডিভাইসটা নিয়ে ডিটেইলস বলবো আপনাকে। এটার নাম হচ্ছে ইনচেক ডায়াল। এটার নাম হচ্ছে ইনচেক ডায়াল। এই ইনচেক ডায়ালের ভিতরে এখানে আজকে খুব ডিটেইলসে জানতে হবে। আজকে এটা একদম ফিনিশ করে দিব টোটাল এটা সম্পর্কে। এই যে দেখবেন যে বড় এখানে একটা যে ছিদ্র আছে, খুব বড় ছিদ্র আছে, হ্যাঁ, দেখা যাচ্ছে, হ্যাঁ, বড়। এই বড় যে ছিদ্রটা আছে সেটা হচ্ছে যে পিএমডিআই, প্রেসারাইজ মিটার ডোজ ইনহেলার। একটা চিহ্ন দেওয়া আছে, দেখবেন যে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এখানে একটা তীর চিহ্ন আছে, আর এই তীর চিহ্ন বরাবর এখানে পিএমডিআই, প্রেসারাইজ মিটার ডোজের একটা চিহ্ন দেওয়া আছে, এবং এই ছিদ্রটা হচ্ছে বড়। তখন আপনারা কি করবেন, এটা আপনি ডায়াল আছে ভিতরে, এই যে লাল রঙের একটা ডায়াল আছে, হ্যাঁ, আর একটা চুম্বক আছে, ম্যাগনেট। যখন আপনি এরকম বাড়ি দিবেন, দেওয়ার পরে এখানে জিরোতে চলে আসলো, কি ডায়ালটা জিরোতে চলে আসলো। আসার পরে ব্যাস ডায়ালটা আবার সরায় নেবেন, নিয়ে রোগীকে বলবেন যে এবার টানেন, ঠিক আছে? রোগী টানলো, টানার পরে আপনি দেখলেন 90 আছে, তার মানে কি সে আস্তে টানছে, জোরে টানছে, তার মানে সে জোরে টানছে। তাহলে কতটুকু টানতে হবে এখানে? হ্যাঁ, এখানে দেখেন এখানে একটা ডাটা দেওয়া আছে, আপনারা দেখে বলেন, নকল করলে কোনো সমস্যা নেই। 20 লিটার, তবে এটা হচ্ছে 20 হচ্ছে সর্বনিম্ন, আমরা 30 to 40 পর্যন্ত অ্যাকসেপ্ট করি, ঠিক আছে? তাহলে এবার আমি আবার টানতেছি, তা আপনি বলবেন 20 to 30 লিটার বললে হবে, হ্যাঁ, কারণ একই গতিবেগে টানা কারো পক্ষে সম্ভব না, এত কেউ পারবে না, হ্যাঁ, এত এক্সপেকটেশন করাটা ঠিক, এটা রেঞ্জের ভিতরে দিতে হবে। হ্যাঁ, আমরা 40 পর্যন্ত অ্যাকসেপ্ট করি।
তো 20 to 30, ঠিক আছে 20 to 30, তাহলে আবার টানি। এবার কত আসছে? এবার আসছে 35, মোটামুটি ভাবে ঠিক আছে। তখন আপনাদেরকে যখন আমরা টানতে বলবো আপনারা খেয়াল রাখবেন যে আমার ডায়াল এক চোখ দিয়ে দেখা যায় কিন্তু এটা প্র্যাকটিস করবেন দেখবেন এই যে তাহলে 35 মানে 30 to 40 নিচে হলে আমরা এটা, কিন্তু যদি 40 এর উপরে যায় তাহলে কি এটা বেশি জোরে টানছে। তাহলে এইটা দিয়ে আমি কি করি বলেন? হ্যাঁ, এটা দিয়ে আমি ট্রেনিং করাই। এটা হচ্ছে ট্রেনিং টুলস। হ্যাঁ, অনেকে এটা সম্পর্কে ক্লিয়ার ধারণা নেই। এটা হচ্ছে ট্রেনিং টুলস। এটা দিয়ে আমরা ট্রেনিং করাই যে এখানে টানলে একটা মিটার দিয়ে আমি, সে যখন বুঝতে পারবে যে এবার টানার পরে এখন টানতেছে, আবার মনে করেন এইবার তার মোটামুটি 30 ভিতরে আছে, আমার কথা বুঝতে পারছেন? তখন রোগী বুঝবে যে আমাকে আসলে কতটুক জোরে টানতে। এটা তো বুঝে না। আপনি বলেন যে এত জোরে টানেন কেন, বলে স্যার আমি কেমনে টানবো, তা আরো আস্তে টানেন। তাহলে একদম দেখা গেল এমন আস্তে টানলো, কার এত আস্তে টানেন কেন, তাহলে আরেকটু জোরে টানেন। কয় স্যার আমি, এটা মানে একটা ইন্ডিকেটর, যেমন এটা যেমন দিলে আপনি বলতে পারতেছেন হ্যাঁ আপনি 30 তে টানেন। বুঝা গেল? তাহলে এই ডিভাইসটা থাকলে আপনি তাকে কি করতে পারলেন, যে ট্রেনিংটা করাইতে পারলেন সুন্দর করে। হ্যাঁ, তাহলে এই ট্রেনিংটা যখন সে ভালো করে করতে পারবে, আপনি বুঝছেন, যখন ট্রেনিংটা সে ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে আপনার কাছে জিনিসটা আছে, হ্যাঁ থাকবে, এখন নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে। তো আপনার কাছে যখন জিনিসটা আছে, তখন আপনার একটা কলিগের কাছে জিনিসটা নাই, তখন রোগীরাও দেখবে যে এই জিনিসটা দিয়ে করাইছে, আগে তো কোনো ডাক্তার করায়নি। সো একটা ইমপ্রেশন, এক্সট্রা একটা ইমপ্রেশন আপনার তৈরি হলো। হ্যাঁ, যে না, তখন বুঝলো যে না এই ডাক্তারের কাছে এমন কিছু আছে যেটা আমি আগে যে ডাক্তার দেখাইছি তাদের কাছে ছিল না, এবং এটা তো লিগ্যাল অথেন্টিক হইতে, এটা তো আপনার খারাপ কিছু না। তাহলে এটা একটা ট্রেনিং টুলস। তাহলে আমি এখন শিখালাম যে মিটার ডোজ ইনহেলার কত আস্তে টানতে হবে, ঠিক আছে? এর থেকে বেশি আসতে হলে কি হবে, মুখের ভিতরে থেকে যাবে। তাহলে আমাদেরকে সঠিক ডোজে, তাহলে এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা আসবে যখন কোথায়, ওই যে যখন আপনার বলবেন যে ভেলোসিটির ভিতরে এই এতগুলো কোশ্চেন চলে আসবে। এরপরে জিজ্ঞেস করবো যে আর কি কোনো ট্রেনিং টুলস আছে যেটা দিয়ে এটা করা যায়। হ্যাঁ, বলবো যে আর কি কোনো ট্রেনিং টুল আছে, বলে হ্যাঁ আছে। সেটা কি, এটা হচ্ছে একটা 2 টোন ট্রেনার। তখন আপনাকে 2 টোন ট্রেনারটা দেওয়া হবে। তা আপনি বলবেন যে কিভাবে টানতে হবে দেখো, তখন আপনি 2 টোন ট্রেনারটা নিয়ে এইভাবে টানটা দেখতে হবে যাতে মনোটোনাস হয়, সুন্দর একটা শব্দ হয়। অনেকে জোরে টানলে কি হবে, কয়টা শব্দ হচ্ছে, কয়টা শব্দ হচ্ছে, 2টা। তাহলে 2টো শব্দ হলে ফাউল, 2 বাঁশিতে ফাউল। আর অনেকে এইভাবে টানে, এটাও করা যাবে না, মানে এই যে স্কেল ঠিক থাকতে হবে। হ্যাঁ, যারা ছন্দ, ছন্দের বিষয় আছে, স্কেল যারা গান করে, যে শিল্পী দুজন এসে বসে আছে, আজকে গান হবে আজকেও। হ্যাঁ, তো এখন ওই যারা মনে করেন দেখবেন স্কেলের বিষয় আছে, বলে যে ও স্কেল ওঠানামা করতেছে, মানে একই স্কেলে গাচ্ছে না, তাহলে হবে না। তা আমাদের, আপনারা এটা খেয়াল রাখবেন, এটা প্র্যাকটিস করবেন। এটা আছে না সবার কাছে, এটা প্র্যাকটিস করবেন সবাই করে, ব্যাস এই স্পিডটাই দেখবেন যে যখন এখানে টানবেন এরকম 30 to 40 লিটারে চলে আসে। এই পর্যন্ত ক্লিয়ার? এই বিষয়ে প্রশ্ন থাকলে বলেন। ভেলোসিটি নিয়ে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটা হচ্ছে ইনচেক ডায়াল, আর এটা হচ্ছে 2 টোন চেইনার। না, ইনচেক ডায়ালের পার্টস কিছু বলতে হবে না, আপনি শুধু দেখাই দেওয়া হবে। আপনি প্রথমে যেটা করবেন, যে এটাকে নিয়ে জিরোতে আনতেছেন কিনা, আমরা কি দেখবো, যে আপনি প্রথমে দেখবেন ডায়ালটা, আপনি এমডিআই তে যদি বলা হয় যে আপনি এমডিআইটা দেখান, তখন প্রথমে আপনি ডায়ালটা এমডিআই তে সেট করতেছেন কিনা। এমডিআই তে সেট করা সহজ বুদ্ধি হচ্ছে, ভিতরে তাকাইলে দেখবেন যে ছিদ্র যেটা বড়, এটাই এমডিআই। এটা অনেক সময় লেখাটা আর একটু সামনে, আমরা যেগুলো আপনারা পাবেন সেগুলো আরো এটার থেকে বেটার, ওইটার ইয়েগুলো আরো সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, ওটা আরো বেটার। এটা হচ্ছে পুরাতন মডেলেরটা। যে নতুন মডেলেরটা আপনাদের জন্য যেটা আসবে ইনশাল্লাহ, আপনারা যদি মানে চলেও যান তাও পাবেন ইনশাল্লাহ, আমি এটা দায়িত্ব নিচ্ছি। কিন্তু ওটা ইম্পোর্ট হয়ে এখনো আসে না, বুঝলেন তো? এইসব জিনিস ইম্পোর্ট করে আনার অনেকগুলা ঝামেলা আছে, এগুলা বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়, বাইরের সাথে এগুলো আছে যে ঝামেলা, আপনাদেরকে বলতেছি না, তবে ঝামেলা আছে। এমন না যে আজকে বললে কালকে চলে যাবে, এরকম। এটার অর্ডার দেওয়া হয়েছে, আসবে ইনশাল্লাহ। তো এখন আপনাদের যেটা, ওটা আরো সুবিধা আছে। তো এখানে যেহেতু এই ডায়ালটা বুঝতে অসুবিধা, তো আপনি কি করবেন, দেখবেন যে বড় যেটা, এটাকে
এই ঘুরিয়ে এই তীর চিহ্ন জায়গাটা নিয়ে আসবেন। তাহলে ডায়াল সেট হয়ে গেল। হ্যাঁ, সেট হয়ে যাওয়ার পরে এরপর আপনি এই নিয়ে তারপরে মোটামুটি আস্তে টানবেন, দেখবেন এই যে 30 to 40 মাঝামাঝি থাকলে হবে। ঠিক আছে, এটাই সঠিক। ওকে, তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে? এটা হচ্ছে যে লালটা হচ্ছে এটা কি ইন্ডিকেটর আর কি, লালটা। আর এটা হচ্ছে ম্যাগনেট, আর এটা হচ্ছে ডায়াল, এটা ঘুরাইতে হয় ডায়াল। হ্যাঁ, ঠিক আছে, রেড ইন্ডিকেটর আর কি, এটা হচ্ছে ইন্ডিকেটর। ঠিক আছে, এটা পারবেন এবার ইনশাআল্লাহ। তারপরে আপনারা একটু যখন ক্লাসের পরে নিজেরা একটু প্র্যাকটিস করে নিন। আর প্লুটন ট্রেনারটা এটাও পারবেন। তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। তাহলে সামনে যাচ্ছি। এবার আসেন ডিপোজিশন অফ দ্য ড্রাগ ইন দ্য এয়ারওয়ে। যখন আপনি বলবেন যে ডিপোজিশন অফ দ্য ড্রাগ নিয়ে যখন কথা বলা হবে, তখন জিজ্ঞেস করতে পারি যে কোন কোন মেথডে আপনার এটা আছে। তাহলে হচ্ছে একটা হচ্ছে ইনার্শিয়াল ইমপ্যাকশন, মানে কি ভরবেগ। ইনার্শিয়াল ইমপ্যাকশন ভরবেগ, যেগুলো 3 মাইক্রনের বেশি, মাইন্ড ইট 3 মাইক্রন, যে পার্টিকেল সাইজগুলোর 3 মাইক্রনের চেয়ে বড়, সেগুলো ভরবেগেই ডিপোজিশন। বুঝলেন না? ভরবেগ, এইটা কিন্তু মানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা লিখে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে এখানে নাই, এটা 3 মাইক্রনের বেশি যেগুলো সাইজ 3 মাইক্রনের চেয়ে বড়, ওরা ভরবেগে ডিপোজিশন। 3 মাইক্রনের থেকে যদি ছোট হয় তখন ওরা ভরবেগে আর ডিপোজিশন নিতে পারে না। ভরবেগের কারণে ডিপোজিশন নিতে পারে না, কারণ জানেন যে ভর কম এখন। হ্যাঁ, বেগ যতই থাকুক ভর কম, বুঝছেন? তাহলে আরেকটা হচ্ছে গ্র্যাভিটেশনাল সেডিমেন্টেশন। তারপর হচ্ছে যে কি ব্রাউনিয়ান ডিফিউশন, এটা আসলে অ্যাকচুয়ালি ডিফিউশনের মাধ্যমে হচ্ছে। এবং গ্র্যাভিটেশনাল সেডিমেন্টেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন জিজ্ঞেস করে যে গ্র্যাভিটেশনাল সেডিমেন্টেশন বলতে কি বোঝাচ্ছেন আপনারা বলেন তো? গ্র্যাভিটেশনাল সেডিমেন্টেশন অভিকর্ষণের কারণে যে ইয়েস, মানে আপনি যে ভিতরে নিয়ে যখন ড্রাগ পার্টিকেল যখন দম আটকায় রাখার কথা কেন হচ্ছে, হ্যাঁ, অথবা প্রশ্নটা এভাবে আসছে যে কেন দম আটকে রাখবে। আপনি যখন ওই যে ইনহেলারে যাবেন, যে বলবেন যে 10 সেকেন্ড আমি দম ধরে রাখবো, তখন হয়তো প্রশ্ন করলো যে কেন দম ধরে রাখবো, তখন বলছে গ্র্যাভিটেশনাল সেডিমেন্টেশনের জন্য, টাইম বাই করার জন্য। গ্র্যাভিটেশনাল সেডিমেন্টেশনের জন্য যে টাইমটা দরকার, সেই টাইমটা পাওয়ার জন্য আমরা দম আটকে রাখি। দেখবেন যারা সিগারেট খায় ওরা খুব সুখ টান দেয়। ভাই সুখ টানে কে কে আছেন এখানে? যাকে এক্সপোজ করতেছি না, আমি চেহারা দেখে বুঝতে পারতেছি। তো যাই টান দেওয়ার পরে দেখবেন যে ভিতরে রেখে দিছে, তারপর আস্তে আস্তে, তার মানে কি হয়েছে, ভিতরে কি নিকোটিন ভালো ডিপোজিশন হওয়ার জন্য সে কি করছে, সময় দিচ্ছে। যত বেশিক্ষণ, তাহলে আমরা রোগীকে সহজভাবে বলি যে আপনি ওষুধটা নিয়ে যতক্ষণ ফুসফুসের ভিতরে ধরে রাখতে পারবেন তত ভালো ওষুধটা আপনার লাংসে ডিপোজিশন। এই কথাটা সত্যি। এই জন্য আমরা বলতেছি কোনো রোগী যদি 10 সেকেন্ডের বেশি যদি আটকে রাখতে পারে, আটকে রাখবে। যত বেশিক্ষণ আটকে রাখতে পারে সে তত ভালো ড্রাগ ডিপোজিশন হবে। তবে সত্যিকার অ্যাজমা রোগীরা অত বেশিক্ষণ পারে না, বুঝতে পারছেন? যারা সত্যিকার অ্যাজমা রোগী, আর আপনি তো এটা ভালো রোগীরা দেবেন না, নিশ্চয়ই অ্যাজমা রোগীরা দেবেন, ওরা পারে না। এই জন্য ওদেরকে বলতে হবে যে 10 সেকেন্ড অন্তত দম আটকে রাখে। এইখান থেকে অনেক কোশ্চেন আসবে। এরপরে আমি হয়তো প্রশ্ন করবো যে ধরেন রোগী দম আটকে রাখতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন বলেন যে এই প্রশ্ন, হ্যাঁ, আপনার রোগী দম আটকে রাখতে পারতেছে না, তখন আপনি তাকে কোন ডিভাইসটা দিবেন? এক্সিলেন্ট, স্পেসার দিবেন। হ্যাঁ, আচ্ছা, যারা স্পেসার বলছেন আমি খুশি হয়ে গেছি। যারা ফেস মাস্ক বলছেন তাদের ব্যাপারে একটা কথা আছে, আপনি ভাইভাতে এমন কোনো কথা বলবেন না নিজের ফাঁদে নিজে পড়ে যান। দেখেন আমি এবার, আপনি বলছেন ফেস মাস্ক, কে বলছেন? আপনি বলছেন। এবার বলেন ফেস মাস্ক যে আপনি ব্যবহার করবেন, কেন বলতেছেন এখানে ফেস মাস্ক ব্যবহার করবেন? আপনি মনে করেন যে হ্যাঁ, আমি তো বাচ্চার কথা বলিনি, কথা বুঝতে পারছেন না? তো তাহলে দেখেন আমি দম আটকে রাখতে পারতেছি না, হ্যাঁ, আচ্ছা, বাচ্চারা কি দম আটকে রাখতে পারে? তাহলে এখানে বাচ্চাদের দম আটকে রাখার কথা আসলো কেন? এবার দেখছেন নিজের ফাঁদে যে পড়তেছেন। তার মানে যখনই আপনি বলেন ফেস মাস্ক, তখনই বলবো যে আপনি তো তাহলে দম আটকানোর মানেই বোঝেন। তাহলে আপনি বললেন যে বাচ্চা, তাহলে বাচ্চার দম কেন আটকে রাখবে? আর বাচ্চা কি দম আটকে রাখতে পারবে? তাহলে দুটো জিনিস আমি পেয়ে গেলাম। আপনার প্রশ্ন যদিও যাই করছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ, কারণ লার্নিং হচ্ছে এখানে বড় বিষয়। আপনি এম্বারেসড হওয়ার কিছু, আপনি লার্নিংটা বড় বিষয়। যেমন এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বাচ্চা আর একটা হচ্ছে ইমার্জেন্সি। এই দুই ক্ষেত্রে আমরা কি করব? টাইডাল ব্রিদিং করাবো।
যেহেতু রুগী দম আটকে রাখতে পারতেছে না, তাহলে তাকে একটা চাপ দিয়ে কি করবে 5 বার। বাচ্চাদের ক্ষেত্রে ওই যে মাছ দিয়ে এই একটা চাপ দিয়ে তারপরে 5 বার দেখতে হবে বুকের ওঠানামা আছে কিনা। বাচ্চাদের জন্য দম আটকানোর কোনো বিষয় নেই, কারণ তারা পারবে না। আর কোনো স্পেসিফিক রেসপিরেটরি প্যাটার্নেরও কোনো দরকার নেই, কারণ তারা পারবে না। যেমন আমরা বলতেছি সোলো ডিপ ব্রেথ, সেটাও তারা পারবে না। তারপরে তারা ওই দম আটকে রাখতেও পারবে না, তাহলে তারা কি করবে? তাদের ক্ষেত্রে আমরা এই যে স্পেসার উইথ ফেস মাস্ক দিয়ে আমরা, আর যদি বলেন যে ভালভ হোল্ডিং চেম্বার উইথ ফেস মাস্ক, তাহলে আমি খুশি হয়ে যাবো আরো, কারণ আপনি তাহলে স্পেসিফিক নেমটা বলছেন। কারণ অ্যাকচুয়ালি এটা কি ভালভ হোল্ডিং চেম্বার। যখন ভালভ হোল্ডিং চেম্বারের কথা আসবে, তাহলে আমাকে এখন বলতে হবে যে ভালভ হোল্ডিং চেম্বার বলতে কি বুঝেন। এই প্রশ্নটা তাহলে কি বলবেন বলেন, এই প্রশ্নটা করলে? হ্যাঁ হ্যাঁ, একটা চেম্বার যাতে ভালভ আছে, এক্সিলেন্ট। তার মানে ভালভটা কাজ কি? ইয়েস, ওয়ান ওয়ে ভালভ। হ্যাঁ, তাহলে ওয়ান ওয়ে ভালভ থাকাতে কি হচ্ছে, আমি শ্বাসটা নিচ্ছি, শ্বাসটা আসতেছে, কিন্তু আমি যখন ফু দিচ্ছি তখন আর যাচ্ছে না। তখন যে ক্ষেত্রে ইমার্জেন্সির ক্ষেত্রে রোগীরা এসে কি করবে, তখন সে ঠিকভাবে নিতে পারতেছে। বুঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার এটা? তাহলে এই ভালভের কাজ হচ্ছে এটা। এখন আরেকটা ভালভ আছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা ভালভ আছে। তাহলে এই যে মাস যখন দিবে, তখন ভালভের যখন আসবে, তখন ভালভ কিন্তু তাহলে বলবো যে এখানে কয়টা ভালভ আছে? দুইটা ভালভ আছে। এখানে কয়টা ভালভ আছে? দুটো। একটা ভালভ যখন আমি শ্বাস টানতেছি, তখন এখান থেকে বাতাসটা ভিতরে আসতেছে, আর যখন আমি শ্বাস ফেলতেছি তখন বাতাসটা এদিক দিয়ে, ঠিক আছে? এখন অনেক সময় দেখা গেল এরকম একটা ছিদ্র থাকে, ভালভ থাকে না, সেক্ষেত্রে অসুবিধা কি? বা এই ভালভটা যদি নষ্ট হয়ে যায়, সরাসরি হয়ে যায়, তখন কি সমস্যা বলেন তো? তখন আমি বাচ্চাটা যখন শ্বাসটা টানবে, তখন এখানে যেহেতু একটা ভালভ আছে, একটু হলেও রেজিস্ট্যান্ট আছে, যদিও দিস ইজ ভেরি লো রেজিস্ট্যান্ট ভালভ, দ্য ভালভ ইজ ভেরি লো রেজিস্ট্যান্ট ভালভ, তারপরেও একটু হলেও তো একটু, কিন্তু এখানে যখন ফাঁকা থাকবে তখন বাতাসটা কি হবে, সরাসরি এইখান থেকে চলে। বুঝতে পারছেন? তাহলে এখন যেটা হচ্ছে, ভালভ থাকাতে কি সুবিধা, টানলে বাতাসটা আসতেছে এইখান থেকে, আর যখন শ্বাস ফেলতেছি তখন বাতাস বের হয়ে যাচ্ছে। এটা বোঝা গেছে? এই প্রশ্নটার উত্তর এইভাবে দিতে হবে। হ্যাঁ, যেমন এখানে দুটো ভালভ আছে, এটা কিন্তু পারবেন তো না? এটা মানে যখন ভালভ নিয়ে আমি, বুঝছেন প্রশ্নটা কিভাবে যায়? আমরা এইভাবেই প্রশ্ন করি, খারাপ কিছু প্রশ্ন করি না, যা বলছি তাই বলি। এখন অনেকে আমার উপর অসন্তুষ্ট যে আমি নাকি বেশি প্রশ্ন করি। কথা হচ্ছে যে আমি তো জানতে চাচ্ছি যে আপনারা ক্লাসটা করছেন কিনা, জিনিসটা জানেন কিনা, আর এটা কি জানার দরকার আছে? আমি বলেন, এটা জানা ছাড়া আপনার প্র্যাকটিস করা উচিত না? বলেন আপনার উচিত? তাহলে এই প্রশ্নটা আমি যদি কঠিন প্রশ্ন করতাম, যে আমি কোনোদিন পড়াইনি, কোনোদিন ক্লাসে আলোচনা করিনি, যেটা আপনার প্র্যাকটিক্যালি কাজে লাগবে না, তাইলে বলতে পারতেন যে না আমি খারাপ। ঠিক আছে না? তো এখন ওই যে ওদিনও বলতেছে যে স্যার আমি নাকি খালি প্রশ্নই করে যাচ্ছি, অন্যরা সবাই পরীক্ষা দিয়ে শেষ করে ফেলছে। আচ্ছা যাই হোক, তাহলে শ্বাস টানলে বাতাস এদিক দিয়ে আসবে, ছাড়লে এদিক দিয়ে বের। তাহলে এটা হচ্ছে এই মাস্কের যে সাথে যে ভালভটা দরকার। জিনজিরাতে কিছু জিনিস পাওয়া যায় যেটা দেখবেন যে এখানে ছিদ্র আছে, কোনো ভালভ নেই। কথা বুঝতে পারছেন? বা মাস্ক আছে, কোনো ছিদ্রও নাই। আর এখানে যেটা এই লো রেজিস্ট্যান্ট ভালভ আছে, ওরা দিয়ে রাখছে হার্ড একটা কাগজের মতো, যেটাতে কি হয় দেখবেন কয়দিন পরে সব ওষুধ এই স্পেশালের ভিতরেই আছে। তার মানে 800 টাকা এর ভিতরেই গেছে, আর ও খাওয়া ফর্মেট আছে। বুঝতে পারছেন? সো এইটার ব্যাপারে খুব সাবধান। যেমন ধরেন এই একটা জিঞ্জিরামেড 80-100 টাকাতে পাওয়া যায়, আমার এই 50 টাকাতে একজন আইনে দিছিল। তো এগুলো নাকি 100 টাকা, 150 টাকা, 200 টাকা রোগীদের কাছে যা পারে বিক্রি করে। এই প্লাস্টিকের জিনিস, ভিতরে হার্ড পেপার আছে, আপনারা দেখতে পারেন এই যে ভালভটা কেমন, আপনারা একজন একজন করে দেখতে পারেন, তবে সময় নষ্ট করেন না। হ্যাঁ, দ্রুত দেখে দেখেন ভিতরের ওটা কি ভালভ, ওটা ভালভ না। আর একটা আমার কাছে ছিল যেটা ইউজ করা ছিল, হ্যাঁ ওটা ব্যবহার করছিল রোগীরা, ব্যবহার করার পরে দেখি যে ওটার ভিতরে সব ওষুধ ওইটার মধ্যে একদম ইয়ে পড়ে গেছে, লেয়ার পড়ে গেছে। হ্যাঁ, পরে এই বাচ্চাটা এই চিড়িয়াখানায় একজন ডাক্তার দেখাইছিল, বুঝছো, ভালো একজন আমাদের সারা একজনকে দেখাইছিল। দেখানোর পরে আমার কাছে আসছে, আমি তাকে বললাম যে আপনি কি ব্যবহার করেন, আমাকে শুধু এইটা দেখান, কারণ স্যারের চিকিৎসা 100% ওকে, আমি কি চিকিৎসা দিব? স্যার চিকিৎসা দিচ্ছে আমার তো এখানে। আমি বললাম যে আপনার ডিভাইসটা দেখান। বলে যে স্যার আমরা তো ইয়ে দিয়ে নিই, একটা সংজ্ঞার ভিতর দিয়ে নিই। আমি বললাম বাবা সংজ্ঞাটা দেখান।
তো একটা সুঙ্গা নিয়ে আসছে, সেটার ভিতরে একটা এরকম, এটার মধ্যে একটা ছিদ্র আছে, কোনো ভাল্ব নেই, আর এখানে ওই যে হার্ড পেপারটা দেওয়া, পুরো লেয়ার পড়ে গেছে। আমি শুধু ওকে জাস্ট এটা চেঞ্জ করে যে আপটে গো উইথ মাস্ক শুধু এটুক দিয়েছি, ব্যাস এইটাই চিকিৎসা। বাচ্চাটা এখন 100% ভালো আছে, আর কোনো কিছু না। আমি বললাম যে আপনার চিকিৎসা লাগবে না, শুধু এটা আমি চেঞ্জ করে দিন। ওরা বলছে স্যার তাহলে এইটার কারণে বুঝি এরকম। তাহলে দেখেন সমস্যাটা কোথায়, আমাদেরকে এই সমস্যাটা খুঁজে বের করতে হবে। এই সমস্যাটা আপনি কিন্তু ইনভেস্টিগেট করতে হবে। আপনি শার্লক হোমসের মতো না হইলেও মানে অন্তত একজন ডাক্তারের ভিতরে একটা ইনভেস্টিগেটিং মন থাকতে হবে। আপনাকে খুঁজে বের করতে হবে সমস্যাটা কোথায়, ওই জায়গাটা আঘাত করবেন, তাহলে দেখবেন যে আপনার মানে রুগীরা আপনার একদম 100% বেনিফিট পাচ্ছে। এবং আজকে আমাদের পরবর্তী যে ক্লাসটা আছে ওটা আরও এক্সিলেন্ট। সেটা হচ্ছে যে রুগীরা কেন ওষুধ নিচ্ছে না বা ওষুধ ব্যবহার করতেছে না, বা ব্যবহার করে যদি উপকার না পায় কেন, এটা আপনি বের করবেন। এবং আপনাদের যে রুগী দেখার যে ফাঁদ সেটা আমরা শিখিয়ে দেবো, এবং আপনারা দেখবেন যে সব রুগীরা আপনাদের ভক্ত হয়ে যাবে। আপনারা হবেন সবচেয়ে মানে বেস্ট ডক্টর, যারা কিনা রুগীরা আপনাদেরকে ভালোবাসবে, এবং আপনাদের সব কিছু দেখবেন যে এই রুগীদের উপরে, তাই না? সবাই রুগীরা তো আসলে আমাদের ওই যে ইয়েরা বলে যে লক্ষ্মী, হ্যাঁ তাই না, কি বলে রুগীরা লক্ষ্মী। আসলে রুগী না থাকলে আপনার দাম আছে বলেন? আপনি কত বড় ডাক্তার, অনেকগুলো ডিগ্রি আছে, কিন্তু আপনার কোনো রুগী নেই। এরকম দেখছেন ভাই যে বড় বড় ডিগ্রি আছে কোনো রুগী নেই, দেখছেন? হ্যাঁ, আবার দেখবেন যে গ্রামে প্র্যাকটিস করতেছে কোনো ডিগ্রি নেই কিন্তু প্রচুর রুগী। সো হোয়াই? হ্যাঁ, এটা নিয়ে আজকে আমরা কথা কেন। তাহলে আমরা মোটামুটি ওয়ার্ক করা এমার্জেন্সিতে আমরা কি করব, এটাকে কি বলতেছি, টাইডাল, মনে রাখবেন। আমি কিন্তু এই নামটা শুনতে চাই। আপনি যদি টাইডাল না বলেন, যতই ত্যাগ করেন কোনো না বলেন, টাইডাল বলতে হবে। দিস ইজ টাইডাল ব্রিদিং। কারণ আমরা এটা আমাদের টাইডাল ভলিউম কত, 400-500 মনে করেন। আর স্বাভাবিকভাবে যখন অ্যাজমা রোগী তার আরও কমে যায়। এখন এরপরে প্রশ্ন আসবে যে যদি এই এরকম একটা স্পেসার ব্যবহার করে তাহলে তাকে কয়বার টানতে হবে? 5 বার টানতে হবে। এক্সেলেন্ট। আর যদি ধরেন এখানে আমি জিজ্ঞেস করি যে এখন আমি টাইডাল বাদ দিচ্ছি, এবার আসি আরেক টাইডাল, যে নর্মাল অবস্থায় এক চাপ দিয়ে কয়বার টানবে? একবার টানবে। গুড। কারণ কি, এখানে কতটুকু আছে? 350। এটা জানতে হবে, এটা আপনারা জানতে হবে। এখানে 350 আছে। আর আরেকটা ছিল, ওইটা আমি নিয়ে আসি নাই, ওইটা নাজিমকে বলতে হবে। 750। হ্যাঁ, ওইটা দেখাবো, ওইটা আছে আমাদের কাছে আছে। হ্যাঁ, ভলিউমেট্রিক। ওইটার নাম বলতে হবে কিন্তু। দেখেন ওইটার নাম কি? ভলিউমেট্রিক। ওইটা যখন থাকবে তখন বলবেন যে লার্জ ভলিউম স্পেসার এবং ভলিউমেট্রিক, এই দুটো কথা বলতে হবে। দিস ইজ ভলিউমেট্রিক, এটার নাম। এটা হচ্ছে লার্জ ভলিউম স্পেসার। লার্জ ভলিউম স্পেসারে কতটুকু থাকে বাতাস? 750 থাকে। তাহলে লার্জ ভলিউম স্পেসার দিয়ে যখন নিবে তখন কয়বার টানতে হবে? 2 বার টানতে হবে। এক চাপ দিয়ে কয়বার টানতে হবে? এক চাপ দিয়ে 2 বার টানতে হবে। এই অ্যাজমাসল কিন্তু আছে, লাগলে বলেন। না, আচ্ছা হ্যাঁ, ওনার কাছে আছে। তো যাক, দিয়ে নেন। কাশি দিলে দিয়ে দিবেন এক চাপ, কোনো কথা নেই। আমার থিওরি হচ্ছে আপনি কাশি দিচ্ছেন তো 2টা চাপ দিয়ে দেন। হ্যাঁ, কারণ হচ্ছে কি, আপনি দেখবেন যে এই যে কাশিটা দিচ্ছেন, এখন 2 চাপ দিলে ব্যাস আপনার এখানেই শেষ। কিন্তু এটাকে বাড়তে দিলে আপনার কিন্তু হইলো মাথায় উঠবে। বান্দর লাই দিলে মাথায় উঠে, ওটা মাথায় না, আপনার আরো উপরে উঠে যাবে। হ্যাঁ, না, এইটা খুব ইম্পর্টেন্ট। আপনি ইনিশিয়াল যে ম্যানেজমেন্টটা, খুব সামান্য ম্যানেজমেন্ট দরকার, কিন্তু এটাকে বাড়তে দিলে তখন অনেক বড় ম্যানেজমেন্টে চলে যাবে। এইটা কিন্তু বিশেষ করে নাকে সর্দির ক্ষেত্রে একটু চোখ চুলকাচ্ছে, সাথে সাথে আপনি অ্যালার্জি ট্যাবলেটটা খেয়ে ফেলেন, ঝামেলা শেষ। কিন্তু এই হাঁচি হইতে দিলেন, 2 ফোঁটা পড়তে দিলেন, ব্যাস আপনারা 7-8 দিন 10 দিনের জন্য আপনারা বুকিং দিয়ে দিছে। বুঝতে পারছেন? এরপরে আপনি নাক ঝাড়েন, এই করেন, আর নাকে বাতাস পাচ্ছেন না, তারপর ঘ্রাণ পাচ্ছেন না, গন্ধ লাগতেছে, মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, সেজদা দিলে মনে হয় মাথা খুলে নিচে পড়ে যাবে। হ্যাঁ, বুঝছেন না, সব ঝামেলার মধ্যে ফেলা দিবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা রোগীদেরকেও বলে দিবে। আচ্ছা, এরপরে আমি কোন পর্যন্ত আসলাম? ওই যে এখানে টাইডালটা। তাহলে এইসব ক্ষেত্রে আপনি এক চাপ দিয়ে একবার টানবেন। আচ্ছা, ঝাঁকিটা কি? ঝাঁকিটা একটু বলেন তো। প্রতিবার চাপার আগে ঝাঁকাইতে হবে। তাহলে প্রতিবার চাপার আগে কি করতে হবে? ঝাঁকাইতে হবে। কয়টা ঝাঁকি দিব আমি? 5টা ঝাঁকি দিলেই হবে। হ্যাঁ, 3 থেকে 5 বার দিলে কোনো সমস্যা। আচ্ছা, তাহলে একটা ঝাঁকি দিয়ে আরেকটা ঝাঁকি দিতে আমি কতক্ষণ অপেক্ষা করব? মিনিমাম 30 সেকেন্ড। তবে আমরা ইউজুয়ালি 1 মিনিট। আমরা কি করি, 1 মিনিট পরে একটা চাপ দিয়ে 1 মিনিট পরে আরেকটা চাপ। এটা মনে থাকবে।
তাহলে এই কোশ্চেনগুলোই করা হবে, এর বাইরে দেখবেন কোশ্চেন হবে না। তাহলে একটা চাপ দিয়ে আরেকটা চাপ দিতে কতক্ষণ ওয়েট করতে হবে? 1 মিনিট। আপনি বলবেন 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, তবে মিনিমাম 30 সেকেন্ড। যদি তখন জিজ্ঞেস করি তাহলে মিনিমাম কত, তখন বলবেন 30 সেকেন্ড। তা আপনি 1 মিনিট বলে বসে থাকবেন, আরেকটা প্রশ্ন আসবে, তখন আপনি ওটাও অ্যান্সার করবেন। তাহলে মানে বুঝছেন, তখন দেখবেন যে আপনারই বেনিফিট হচ্ছে। হ্যাঁ, তা আপনি একবারে বলে দিবেন না, আপনি চুপ করে বসে থাকবেন। আবার আরেকটা বললে তখন বলবেন যে 30 সেকেন্ড, হ্যাঁ বলবেন। আরেকটা প্রশ্ন পারলেন, তাহলে দুটো প্রশ্ন পারলেন আপনি। কথা বুঝতে পারছেন? তাহলে ওখানে দেখা গেল যে ওই আমরা সব বেশি কোশ্চেন করার তো ইয়া থাকে না, সময় থাকে না। এটা একটা টেকনিক শিখেলাম আর কি। তো দেখা গেল 7-8টা বেশি তো কোশ্চেন করা যায়, টাইমের বিষয় আছে। তা আপনি তো বসে থাকবেন, আপনার আগ বাড়ায় বলার দরকার কি? আরেকটা কোশ্চেন আসলে আরেকটা অ্যান্সার করবেন, তাহলে এভাবে আপনার কোশ্চেন কমে গেল। তা আপনি ধরেন 10-এর ভিতর 10 পেলেন, 10টা কোশ্চেন আনসার করলেন, হ্যাঁ সবগুলো আনসার করলেন। এখানে সবগুলো আনসার করলে একদম 50-এ 50 পাবেন। হ্যাঁ, গতবার শিএফ ভাই পাইছে 50-এ 50। ওনারা অনেক চেষ্টা করছে এক্সামিনাররা, কোনোভাবে নাম্বার কম দিতে পারে না, তো পরে সব নাম্বার দিয়ে দিছে, কি করবে। হ্যাঁ, তো সুযোগ আছে আমাদের এখানে, অঙ্কের মতো নাম্বার, কোনো ঝামেলা নেই। আচ্ছা, আপনাদের মনে হয় রেজাল্ট আনা দিছে বলছে, আপনারা খেয়াল করেন? আচ্ছা, রেজাল্ট আছে, দেখে নিন। রেজাল্ট আছে, টেনশন ঢুকিয়ে দিলাম। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে তাহলে চাপের বিষয়টা হইলো, এখন প্রশ্ন আসবে যে আপনি যখন বলবে তখন বলবে যে 1 মিনিট কেন ওয়েট করবো? এই উত্তরটা বলেন। ইয়েস, হ্যাঁ গুড। একটা হচ্ছে দুটো জিনিস আপনি বলেন স্যার এখানে দুটো বিষয়। এক হচ্ছে যে আমি যে এই যে একটা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এটা একটা ডিজ অ্যারেঞ্জমেন্টের ভিতরে চলে গেছে, তাহলে এই ড্রাগসটাকে একটা সেটেল দেওয়ার জন্য একটু সময় দেওয়া দরকার। হ্যাঁ, এটা একটা। আর একটা হচ্ছে কি বলবেন যে আমি যে ড্রাগটা ব্যবহার করলো রোগী, তাহলে ওটাকে কাজ করার জন্য কিছু সময় দিতে হবে। যেমন আমি যদি সালবিটামল ব্যবহার করি, তাহলে সালবিটামলটা যে ওর যে অ্যাকশনটা করবে তার জন্য সময়। তাহলে এই দুটো কারণে হচ্ছে আমাকে 1 মিনিট ওয়েট করতে। ওকে, তাহলে এটা গেল, এটা ক্লিয়ার? হ্যাঁ, প্রশ্ন, ইয়েস প্রশ্ন। আজকে সকল প্রশ্নের আনসার করো। হ্যাঁ, চকলেট তো চলে আসছে, আমি ওই প্যাকেটটা আনতে ভুলে গেছি। কেউ একজন নিয়ে আসতে পারে, যে রুমে আছে ওখানে। হ্যাঁ, কে নিয়ে আসো? ওই রফিকার রুমে আছে, ওই যে একটা ব্যাগ আছে, নিয়ে আসেন। ও যাচ্ছে রেজাল্ট দেখতে, আর হচ্ছে চকলেট আনবে। আচ্ছা, ওকে, যাক, সমস্যা নেই। হ্যাঁ, পিয়ালের কি প্রশ্ন? মানে একজন পেশেন্ট আসলো যে এটা নেয়, আমাদের এখানে আগে আসে নাই, তো ওনাকে বলছি এটা নিয়ে দেখেন কি হবে। উনি ইনহেলারের ভিতরে লাগাইছে, স্পেসারটা অ্যাডজাস্ট করে চাপ দিছে, চাপ দিয়ে এটা রেখে দিছে। আচ্ছা, অনেকক্ষণ ধরে রেখে দিছে, দেখতেছে। পরে 30 সেকেন্ড রাখার পরে আবার টানতেছে। আমি বললাম এই রাখলেন কেন? বলতেছে ড্রাগটা চাপ দিছি, ভালো করে আসুক, বিন্দুদের সময় তো সময় লাগে না, তারপরে নিছে। যে এটা তো 1 মিনিটের ভিতর থেকে তো বাতাস বের হবে, যখন টানবো তখন। গুড। এটার জন্য আমাদের একটা স্লাইড আছে, আমি জানি না এখানে আছে কিনা। এটার আনসার এখানে আছে, এই যে এইটা। তাহলে আমি এক চাপ দিলাম, হ্যাঁ ঝাঁকি একটা চাপ দিলাম, একটা চাপ দিলে দেখেন কতটুকু ড্রাগ ডিপোজিশন হচ্ছে। মানে পরপর 2টা চাপ দিলাম, পরপর 3টা চাপ দিলাম, তাহলে দেখা গেল যে আমি, বুঝতে পারছেন অনেকে কি করে, দুটো চাপ একসাথে দেয়। হ্যাঁ, দুটো চাপ একসাথে দেয়। একটু হেল্প করেন ভাই, আপনি নিয়ে ডিস্ট্রিবিউশন করে দেন, সবারই একটা একটা দেন, ওরা 3টা দেন। হ্যাঁ, হ্যাঁ, পারিশ্রমিক ওটা অসুবিধা নেই, ও যে নিয়ে আসছে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন যদি একদম সঙ্গে সঙ্গে দিত তাহলে ডিপোজিশনটা এইভাবে হতো, ভালো হতো। আর যদি 5 সেকেন্ড দেরিতে যায়, 10 সেকেন্ড আর 20 সেকেন্ড, আর তো 30 সেকেন্ড দেরি করছে, ও আশা করি কিছু তেমন নাই। বুঝতে পারছেন, পুরো সব এত সেটেল হয়েছে যে ও আর মানে টানার সময় আর কিছু পাবে না। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই স্লাইড। হ্যাঁ, এবং এটা কিন্তু অথেন্টিক একটা ডাটা, বুঝতে পারছেন? হ্যাঁ, যে এটা হচ্ছে দেখা গেল যে এই যে আপনার 0.2, 0.4, 0.6, 0.8, হ্যাঁ 1, এটা হচ্ছে যে কতটুকু ড্রাগ আপনার ডিপোজিশন, বুঝতে পারছেন? তাহলে রেসপিরেটর ড্রাগ যে পার্টিকেল সাইজ কতটুকু ডিপোজিশন হচ্ছে, আর এটা হচ্ছে যে এক চাপ দিলাম, পরপর 2 চাপ দিলাম, পরপর 3 চাপ দিলাম, চাপ দিয়ে সঙ্গে সঙ্গে নিলাম, 5 সেকেন্ড দেরি করলাম, 10 সেকেন্ড দেরি করলাম, 20 সেকেন্ড। তাহলে সবচেয়ে ভালো হচ্ছে এক চাপ দিবেন এবং সাথে সাথে নেবেন, তাহলে সবচেয়ে ভালো ডিপোজিশন। আবার এই পিয়াল বলো তো, পিয়াল বলো, এদিকে আসো, আইসা বলো তুমি, মানে এখানে বলো যে এই জিনিস স্লাইডটা বুঝাও। হ্যাঁ, এখন শুনেন, আপনাদেরকে আমরা চাচ্ছি যে সবাই প্রেজেন্ট করবেন, এখানে আসতে হবে, এই যে সবাই শুনুন। আমরা চাচ্ছি কি আপনারা নিজেরা এগুলো প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ,
সবাই প্রেজেন্ট করবেন। এই যে টিচার আসছে, বলেন। আচ্ছা, মানে আমি একটু সহজভাবে বলি যে একটা পেশেন্ট আসছিল, জনকে দেখানো হয়েছে যে এটা কিভাবে ব্যবহার করেন আপনি। উনি আগে থেকে নিত, এটা আমাদের এখানে আগে আসে নাই। তো উনি এটার ভিতরে ইনহেলার লাগে চাপ দিছে, চাপ দেওয়ার পরে এই ডিভাইসটা রেখে দিয়েছে এখানে প্রায় 20 থেকে 30 সেকেন্ড উনি ওয়েট করতেছে, দেখতেছে যে তারপরে উনি লাগায় নিচ্ছে। তো জিজ্ঞেস করলাম যে আপনি 20-30 সেকেন্ড এখানে রেখে দিলেন কেন? বলতেছে একটু সময় দিলাম, ওষুধটা নিচ্ছি, ডিপোজিশন হতে তো সময় লাগে, আর একটু ভালো করলে মানে একটু সময় দিলে একটু ভালোভাবে আসতো। তো কিন্তু কথা হচ্ছে যে উনি যে 30 সেকেন্ড পরে নিল, তো এই স্লাইডে দেখানো হচ্ছে যে উনি যদি সাথে সাথে নিত, চাপ দেওয়ার সাথে সাথে, তাহলে ডিপোজিশনটা ভালো হতো। যদি 5 সেকেন্ড দেরি করতো তাহলে আরেকটু কম হতো, 10 সেকেন্ড দেরি করলে আরেকটু কম, 20 সেকেন্ড দেরি করলে আরেকটু কম। তার মানে 30 সেকেন্ড পরে উনি নিচ্ছে কি, এখানে কিছুই পায়নি, তেমন কিছু না। তো জিনিসটা হচ্ছে এটাই যে অন অ্যাকচুয়েশনে মানে এক চাপ দিব, তারপরে একবার টান দিব, তাহলে আমার ডিপোজিশনটা ভালো হবে। দুইবার নিলে আরেকটু কম হবে, মানে সাথে সাথে অনেকে 2 চাপ ঠাস ঠাস করে 2 চাপ 3 চাপ দিয়ে দেয়, ওটা হচ্ছে এক চাপ দিব, একবার টান দিব সাথে সাথে। যে ডিলে করলে অনেকে মনে করে যেহেতু ওয়ান ওয়ে ভালভ, আমি চাপ দিলাম ওষুধ তো ভিতরেই থাকতেছে, যত দেরি করে নিব ওষুধটা তত আস্তে আস্তে বেশি নিতে পারবো, কিন্তু এই ধারণাটা ভুল। মানে এটাই হচ্ছে এই স্লাইডের ব্যাখ্যা। বোঝা গেছে? তাহলে এক চাপ একটা, এক্সিলেন্ট। সবাই একটু তালি দাও, খুব ভালো। ও ট্রেনিং করায়, তো ওর প্রেজেন্টেশন ভালো। তো এই জন্য আমরা চাইবো যে সবাই আপনারা এরকম ট্রেনিং করাবেন, এবং এই জিনিসটা আপনারা এই যারা আপনাদের সাবঅর্ডিনেট আছে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করে এটা সবাই ভিতরে ছড়াই দিবেন, ঠিক আছে? তাহলে আমরা কোন পর্যন্ত আসছিলাম? এই ডিপোজিশন, ঠিক আছে? তাহলে এবার অনেকে বলে যে নেবুলাইজার, অনেকে বলে যে নেবুলাইজার, অনেকে বলে যে এমডিআই স্পেসার, আবার আছে ড্রাই পাউডার ইনহেলার। এখন আমাদের কাছে রোগীরা এসে জিজ্ঞেস করে যে কোনটা ভালো। এখন আপনাদেরকে আমার প্রশ্ন যে কোনটা ভালো সেটা বলুন। এমডিআই স্পেসার, কারণ দেখা যাচ্ছে যে এমডিআই স্পেসারের সবচেয়ে ভালো ড্রাগ ডিপোজিশন হচ্ছে। বুঝা গেল? এই স্লাইডটাতে বোঝা গেল যে এই যে শুধু এমডিআই তে 9% ড্রাগ ডিপোজিশন হচ্ছে, এমডিআই উইথ স্পেসারে 15% ড্রাগ ডিপোজিশন হচ্ছে, আর নেবুলাইজার হচ্ছে 12%, আর হচ্ছে ডিপিআই তে হচ্ছে 13%। তাহলে সবচেয়ে ভালো কোনটা? এমডিআই স্পেসার। এবং আপনি দেখবেন যে 2016 সালের যে গাইডলাইন আছে সেখানে শুধুমাত্র ওই যে অক্সিজেন স্যাচুরেশন কম থাকলে অক্সিজেন ড্রাইভেন নেবুলাইজার দিতে বলছে বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু প্রথমে কিন্তু বলছে কি করতে, 2 থেকে 6 চাপ কি এমডিআই। এবং আমি আপনাকে স্পেসিফিক বলছি, আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন তো না? এরপরে 20 মিনিট পরে আবার রিপিট করুন, 20 মিনিট পরে আবার রিপিট করুন, 20 মিনিট পরে আবার রিপিট করুন। এরপরে ইমপ্রুভ না হলে হাসপাতালে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ বলেন, জোরে প্রশ্ন করতে হবে। হ্যাঁ স্পেশাল নিব, হ্যাঁ, বা শুধু স্পেশাল দিয়ে নিচ্ছি, হ্যাঁ সেক্ষেত্রে এখানে যখন চাপটা দিব, হ্যাঁ, এখানে কি শুধু স্পেশাল ছাড়া যে সিনক্রোনাইজেশনটা দরকার, হ্যাঁ। এখানে কি সিনক্রোনাইজেশন দরকার আছে? হ্যাঁ, এইটার উত্তর কে দিবে? ওনার প্রশ্নটা হচ্ছে যে যদি সরাসরি চাপ দেয় তাহলে সিনক্রোনাইজেশনের প্রয়োজন আছে। সিনক্রোনাইজেশনটা বলতে কি বোঝানো হচ্ছে যে চাপ দেওয়া এবং টান দেওয়ার ভিতরে যে সমন্বয়টা, মানে আমি কখন টান দিলাম কখন চাপ দিলাম। তাহলে আমরা ইউজুয়ালি বলতেছি কি সিনক্রোনাইজেশন, কিন্তু প্রশ্ন করবে যখন আমরা জিজ্ঞেস করবো হোয়াট ইজ সিনক্রোনাইজেশন, তখন আপনি বলতে হবে যে আমি যে চাপ দিব এবং টান দিব। তাহলে জিজ্ঞেস করবো যে কখন টান দিবেন, তাহলে মানে চাপটা কখন দিবেন জিজ্ঞেস করবো, বলবেন যে টানা একটু শুরু করেই চাপটা দিব, এটা হচ্ছে সিনক্রোনাইজেশন। টানা একটু শুরু করেই চাপটা দিব, টানা একটু শুরু করেই চাপটা দিব। তখন জিজ্ঞেস করবো যে কেন, যদি আপনি টানার আগে চাপ দেন তখন কি হবে, তাহলে উত্তর দিবেন যে ব্যাক ফ্লো হয়ে সব বের হয়ে যাবে। বলবেন যে এটা ব্যাক ফ্লো হবে, মানে পিছন থেকে ধাক্কা খেয়ে চলে আসবে। আর যদি বলেন পুরো টানার পর চাপ দিলে কি হবে, এটা জিজ্ঞেস করলে বলেন স্যার পুরোটা যখন টেনে ফেলবো তখন আর ভিতরে বাতাস যাবে না, তখন টান দিলে হয় মুখের মধ্যে থাকবে, তখন ওই সিগারেটের ধোঁয়ার মধ্যে বের হবে, অথবা এখানে কিছু ব্যাক ফ্লো হবে। তাহলে এই দুটো জিনিস। তাহলে সিনক্রোনাইজেশন, এটা এনে এই তিনটা কোশ্চেন। হোয়াট ইজ সিনক্রোনাইজেশন, পুরো টেনে চাপ দিলে কি হবে, না টেনে চাপ দিলে কি হবে, কখন চাপ দিবে, এই তিনটা কোশ্চেন। আর হোয়াট ইজ সিনক্রোনাইজেশন। আর উনি বলতে যাচ্ছে যে স্পেসারে দিলে সিনক্রোনাইজেশনের দরকার আছে কিনা বলেন। কোনো দরকার নাই, এটা তো আমার স্পেসারের বেনিফিটের ভিতরে একটা বেনিফিট হচ্ছে যে সিনক্রোনাইজেশন লাগবে না। ওকে, ক্লিয়ার? এবার তার মানে আপনি চাপ দেন, টান দেন, সুবিধা হচ্ছে এটা যে এখানে সিনক্রোনাইজেশন লাগে না, কারণ আপনি এটার সুবিধাটাই হচ্ছে যে সিনক্রোনাইজেশন লাগবে না বলে এটা দেওয়া হচ্ছে। তাহলে খুব ধন্যবাদ কোশ্চেনের জন্য। ওনারা চকলেট দেন, ধরেন
সরি টোকা নিতে হবে, এটা একটা ব্যায়াম হবে। হ্যাঁ আসলে হয়েছে কি একটানা বসে থাকতে কষ্ট লাগে, এই যে আরেকজন দেখেন না কেমন করতেছে মোছামুছি, না মোছামুছি করা যাবে, আপনি ওইটা দাঁড়ান কোনো সমস্যা নেই, আপনি ওইটা দাঁড়ান আপনি দাঁড়ায় একটু ইজি হন। হ্যাঁ একটু মাজা একটু ঘুরায় নেন, আসলে একটানা বসে থাকা সায়েন্টিফিকও না। আমরা এই জন্য কিছুক্ষণ পর দাঁড়া করে দেবো সবাই, যদি মাইন্ডে না নেন আবার আমরা কান ধরে দাঁড়া করাবো না, কান ছাড়া কান ধরে দাঁড়া করাবো। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা পাইছেন তো? এরকম একটা কোশ্চেন করতে পারে যে তাহলে স্পেসার দিলে কি আপনার সিনক্রোনাইজেশন দরকার আছে? তাহলে দরকার নেই, খুব ভালো। এরপরে আসেন, এখানে এই স্লাইড থেকে দুটো জিনিস, এই স্লাইডটা থাকবে পরীক্ষার হলে, থাকে বলবে যে এটা বুঝান তো কি বলা আছে। তখন আপনি বলবেন কি যে এটা হচ্ছে ডিভাইসে ডিপোজিশন হচ্ছে, কোনটা? এই যে এটা, এই কালারটা, ওখানে কালারটা আরো সুন্দর করে দেওয়া যাবে। যেমন এটা হচ্ছে যে লাংসে ডিপোজিশন হচ্ছে 9%, 15%, 12%, 13%। এখানে ডিভাইসের ডিপোজিশন হচ্ছে যে সামান্য এতটুকু, এখানে ডিভাইসের ডিপোজিশন অনেক বেশি, এখানে ডিভাইসের ডিপোজিশন হচ্ছে অনেক বেশি, এখানে ডিভাইসের ডিপোজিশন অনেক কম। তাহলে এটা হচ্ছে কি ড্রাই পাউডার ইনহেলার এটা। তাহলে ডিভাইসের সবচেয়ে বেশি ডিপোজিশন হচ্ছে কোথায়? এমডিআই টু স্পেসারে দেখা গেল ডিভাইসে প্রচুর ডিপোজিশন হচ্ছে। আর যদি এমডিআই দেয় তাহলে বেশি ডিপোজিশন হচ্ছে কোথায়? ওরোফ্যারিঞ্জিয়াল ডিপোজিশন, মানে মুখের ভিতর গালের ভিতর থেকে যাচ্ছে। এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলেন তো, দেখি কার বুদ্ধি আছে। ইয়েস, এক্সিলেন্ট। এটা হচ্ছে যে আমরা যখন জিজ্ঞেস করব প্রশ্নটা থাকবে এরকম যে আইসিএস ব্যবহারের লোকাল সাইড এফেক্টগুলো কি কি হয়, তখন আপনি বলবেন যে আইসিএস ব্যবহারের লোকাল ব্যবহার সমস্যা হলো ক্যান্ডিডিয়াসিস হয়, ওরাল থ্রাশ হয়, এটা হচ্ছে যে লোকাল সাইড এফেক্ট। ঠিক আছে, তখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? তখন প্রশ্ন করবে এই ক্ষেত্রে করণীয় কি? কথা দুটো জিনিস করণীয়। এক হচ্ছে আমি রোগীকে বলবো যে ব্যবহারের পরে কুলি করতে, তবে এইসব রোগীকে অবশ্যই আমরা এমডি স্পেসার দিয়ে ব্যবহার করতে বলবো। তাহলে স্পেসার ব্যবহার করলে ড্রাগটা বেশি ডিপোজিশন হবে স্পেসারের ভিতরে, রোগীর মুখে ডিপোজিশন কম হবে, তারপরেও যদি একটু কুলি করে গড়গড়া করে তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, 100-এ 100। বুঝতে পারছেন? তাহলে ঠিক এভাবে আনসার দেবেন, সুন্দর করে বলবেন। হ্যাঁ, নিজে প্রেজেন্টেশন ওখানেও খুব জরুরি। আপনি ওখানে নার্ভাস হওয়ার কি আছে, আমরাই তো। আপনি সুন্দর করে ওখানে প্রেজেন্টেশন করবেন, বলবেন, হ্যাঁ মানে ধীরে ধীরে বলবেন, সুন্দর করে বলবেন। হ্যাঁ, সময় নেবেন, কারণ আপনারা জানেন যে আস্তে আস্তে সুন্দর করে বললে এরপরে বেশিক্ষণ তো রাখতে পারবে না। আর অনেকে আছে হড়বড় করে বলে ফেলে, তাহলে ওরা প্রশ্ন করার বেশি সুযোগ থাকে। ধরেন একটা প্রশ্ন পারলেন না, তাহলে তো নাম্বার কমে গেল, বুঝলেন না? তো এই জন্য খুব সুন্দর করে ধীরে ধীরে। আর এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ডিপোজিশনটা ড্রাগস কোথায় আছে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে এমডিআই স্পেসারকে সুপিরিয়র দেখানো হয়েছে, দুটো জিনিস। এখানে দেখা গেল সবচেয়ে ভালো হচ্ছে এমডিআই স্পেসার, আর সবচেয়ে মানে ড্রাগ ডিপোজিশন সবচেয়ে বেশি হচ্ছে এমডিআই সরাসরি নিলে। কারণ সরাসরি মুখে নিলে কি হবে, সব মুখের ভিতরে বেশি ডিপোজিশন। তাহলে আপনি লাংসে যা আছে মাত্র 9-10%, আর বাকি সব বেশিরভাগ 80% ডিপোজিশন হচ্ছে মাউথ এবং ওপেনিংসে। এই কারণে কি হবে, সাইড এফেক্টটা বেশি হয়। তাহলে সাইড এফেক্টটা কি হয়, এই যে মুখ থেকে অ্যাবজর্পশন দেখবেন যে আপনি নেওয়ার পরে, আপনি যখন এটা নেওয়ার পরে একটু গা কাঁপে কি, একটু হালকা কি ট্রেমর হয়, আপনি বুঝেন না, কারণ উনি অনেকদিন ধরে নিতে নিতে এটা ইয়ে হয়েছে। কিন্তু আমি নিলে বা আপনি নিলে দেখবেন একটু কেমন গাটা কাঁপে। হ্যাঁ ঠিক আছে, খেয়াল আছে? এটা দেখবেন একটু ট্রেমর হয়, ফাইন ট্রেমর হয়। এই ফাইন ট্রেমরটা কেন হচ্ছে বলেন তো? সিস্টেমিক সাইড এফেক্ট হচ্ছে। সিস্টেমের সাইড এফেক্ট কি হচ্ছে, কি হয়, এটা মূল মেকানিজমটা জানতে যাচ্ছে। এটা কি বিটা কি অ্যাগনিস্ট, তাহলে বিটা রিসেপ্টরের সঙ্গে কি হচ্ছে, বাইন্ড করতেছে। বিটা রিসেপ্টর লাংসের বাইরেও কি স্মুথ মাসেলে থাকে, লাংসের স্মুথ মাসেলে তো থাকে, এছাড়াও স্কেলেটাল মাসেল, কার্ডিয়াক মাসেলেও থাকে। সেই জন্য হার্ট একটু পালপিটেশন হইতে পারে। আমি ওদিন একটা রুগীর দিয়েছিলাম, খেয়াল করছেন, যে একটা কেস প্রেজেন্টেশন দিয়েছিলাম, ওখানে রুগীর পালস বেশি ছিল। কেন ছিল? ও ওরাল সালবিটামল খায়, যে বলছি না, একটা কেস দিছিলাম না, এই কেসটা দেখেন নাই কেন? আপনারা দেখা উচিত ছিল তো। হ্যাঁ, কেস দেখে ওটার সমাধান কিন্তু আজকে চাইবো, কিন্তু ওটার সমাধান দিতে হবে। আচ্ছা, তাহলে এই স্লাইডটা সম্পর্কে এই দুটো জিনিস ক্লিয়ার এটা? আচ্ছা, এসডিএন মানে কি? স্মল ভলিউম নেবুলাইজার। তাহলে জিজ্ঞেস করবো লার্জ ভলিউম নেবুলাইজার কি? লার্জ ভলিউম নেবুলাইজার বলতে পারেন? একেবারে বিল্ডিং এর সাথে যেন অক্সিজেনের ইয়ে লাগানো থাকে, ঠিক ওরকম, পুরো ওরকম, মানে কিছু কিছু স্পেশালাইজড হসপিটাল আছে যে ওই খালি ওখানে লাগাইয়া ব্যাস নেবুলাইজ, লার্জ ভলিউম সেন্টার। হ্যাঁ, তো আমাদের দেশে অ্যাভেলেবল, তারপর জেনে রাখা, এই জন্য এটাকে বলতে স্মল ভলিউম।
এই 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 স্লাইডটা থাকবে, এই স্লাইডটা থাকবে, আপনারা জিজ্ঞেস করা হবে যে এটা কি, আপনি কি বলবেন? না 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 না, আরে এটা তো পুরোটা একটা প্রেসারাইজ মিটার ডোজ। এটা পার্টস জিজ্ঞেস করবে, আপনি বলতে হবে যে দিস ইজ ক্যানিস্টার, দিস ইজ ক্যানিস্টার, দিস ইজ অ্যাকচুয়েটর, দিস ইজ অ্যাকচুয়েটর। আর হচ্ছে যে আর ওই যে ক্যাপ থাকে যে ওটার নাম কি, ক্যাপ থাকে হলো দিস ইজ ডাস্ট ক্যাপ। এই যে এখানে ক্যাপ থাকে না, ক্যাপ তো ছিল, এটা কি হয়েছে? এটা হচ্ছে কি ডাস্ট ক্যাপ, এটা কি ডাস্ট ক্যাপ। এই পার্টগুলো জিজ্ঞেস করবে। এবার আসেন, তখন এরপরে জিজ্ঞেস করা হবে যে এবার বলেন এই জিনিসটা কি? রিটেনিং ক্যাপ না, কাপ মানে হচ্ছে যে কাপে আপনি চা খান, এখানে কাপের ভিতরে চা থাকলে সেটা কি চায়ের কাপ, আর যদি কফি থাকে কফির মগ। কফি কি আর চা কাপে খেয়ে পোষায় না। তো স্যার তাহলে এইখানে থাকতেছে কি, এটা হলো রিটেনিং কাপ। রিটেনিং কাপে কি থাকে জানেন, বলতে পারেন কি থাকে? ওষুধ থাকে। গুড। তাহলে এইটা দেওয়ার মানে কি, জমা থাকবে। তা জমা থাকলে কি লাভ হবে? চাপ দিলে বের হবে। তাহলে বের হলে কি হবে? রোগী পাইলে কি লাভ হবে? যতটুকু দরকার। এক্সিলেন্ট। প্রশ্নের উত্তরটা হচ্ছে ওর দরকার 50 মাইক্রোগ্রাম, তাহলে আমি এখানে একটা ডোজ 50 মাইক্রোগ্রাম। ওর দরকার 100 মাইক্রোগ্রাম, এখানে একটা ডোজ 100 মাইক্রোগ্রাম। তার মানে হচ্ছে যে রিটেনিং কাপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এটা যেহেতু মিটার ডোজ ইঞ্জিনিয়ার নাম দিয়েছেন, তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ ওষুধ এখান থেকে বের হচ্ছে। এই ওষুধটার পরিমাণটা ঠিক যতটুকু পরিমাণ রিটেনিং কাপে নির্ধারণ করে দেওয়া হয়। রিটেনিং কাপটার পরিমাণটা যতটুকু ড্রাগ বের হওয়ার দরকার, ঠিক অতটুকু ড্রাগ এই রিটেনিং কাপে এসে জমা হয়। জমার পরে প্রতিটা চাপে অতটুকু পরিমাণ ড্রাগ বের হয়। বুঝা গেছে? তাহলে রিটেনিং কাপটা দিয়ে কি হয়, যে যতটুকু পরিমাণ ড্রাগ দরকার ঠিক ততটুকু পরিমাণ ড্রাগ ওই রিটেনিং কাপে এসে জমা হয় এবং প্রতিবার চাপ দিলে সেটা বের। এরপরে জিজ্ঞেস করব যে এটা কি? এটা হলো বাতাস, এয়ার। এটা হচ্ছে গ্যাস ফেজ, এটা হচ্ছে গ্যাস ফেজ, আর এটা হচ্ছে লিকুইড ফেজ। তাহলে এখানে যখন আমার এই ডিভাইসটা এরকম থাকতেছে, তখন গ্যাস ফেজটা গ্যাসের ধর্ম কি? ঊর্ধ্বমুখী। গ্যাসটা উপরে থাকে আর লিকুইডটা নিচে থাকে, এটা তো ক্লিয়ার। এখন যখন আমি এইভাবে ধরবো, তখন এখন গ্যাস কোথায়? গ্যাস উপরে, আর লিকুইডটা কোথায়? নিচে। তাহলে এখন দেখেন, এখন রিটেনিং কাপের ভিতরে কি আছে? গ্যাস আছে, ওষুধ আছে এখন। কারণ রিটেনিং কাপে গ্যাস ঢুকবে কখন? কারণ এখন আশেপাশে গ্যাস আছে, এখন আশেপাশে কি আছে? গ্যাস আছে। আমি যখন চাপ দিলাম, চাপ দেওয়ার পরে ওষুধটা বের হয়ে যায়। এখন গ্যাস ঢুকে গেছে অলরেডি, এখন আরেক চাপ দিব আর বের হবে না। কারণ কি, এখন রিটেনিং কাপের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে গ্যাস, বাতাস। এবার বোঝা গেছে? তাহলে অনেক রোগী উল্টা করে দেয়, উল্টা করে দিলে দেখা গেল তেমন আসে না, কিন্তু একটা দেখবেন ধাক্কা লাগে, মনে হবে যে ঘ্রাণ একটু আসে, মনে হবে যে একটু ওষুধ মনে আসতেছে, কিন্তু আসলে ওষুধ আসে না। এই জন্য আমাদেরকে এইটা ধরতে হবে এইভাবে। হ্যাঁ, এইভাবে না ধরে যদি উল্টো ভাবে ধরি, তাহলে কি হবে? গ্যাস ফেজটা কি হবে? উল্টো ভাবে ধরলে গ্যাস ফেজটা উপরের দিকে চলে আসবে। এক চাপ দিলে ওষুধ বেরোনোর পরে পরবর্তী চাপে গ্যাস ভিতরে, রিটেনিং কাপের ভিতরে গ্যাস ঢুকে যাবে, তখন আবার চাপ দিলে গ্যাসই বেরোবে। এখন যতবারই চাপ দেন ওই গ্যাসই বেরোবে। সরি, হ্যাঁ, আমরা যদি চাপ দিলাম, হ্যাঁ, চাপ দেওয়ার সাথে সাথে তো বাইরে হয়ে গেল একটা, হ্যাঁ, চাপ ছিল। হ্যাঁ। এখন তো এটা তো আবার ফিল হয়ে যেতেছে, তাহলে কেন ঝাঁকাবো? কোনটা? এটা না, সেটাই বলতেছি। যেমন এখন আপনি ঝাঁকাইলেও কিন্তু আবার ওই গ্যাস, হ্যাঁ হ্যাঁ, সেটা বলতেছি। এখন ধরেন দোকান থেকে কিনে নিয়ে আসছেন, এটা শেষ করি, ওইটা ঝাঁকির ইতিহাস তো বলতেছি। তাহলে দোকান থেকে কিনে নিয়ে আসছে, আনার পরে আমি প্রথমে একটু ঝাঁকায় একটা চাপ দিলাম, কিছু বেরোলো না, আবার ঝাঁকায় নিয়ে আরেকটা চাপ দিলে একটু বেরোলো। তার মানে কি, এখন এটাকে কি বলে? প্রাইমিং। তাহলে প্রাইমিংটা কেন করব? কারণ দোকানে কোন অবস্থা ওষুধ ছিল তো আমি জানি না। তাহলে প্রশ্ন আসবে প্রাইমিং কেন করবে? যে দোকানে যখন ওষুধ থাকে বিভিন্নভাবে থাকতে পারে, তাহলে রিটেনিং কাপের ভিতরে হয়তো বাতাস, এইভাবে বলবেন, রিটেনিং কাপ বলবেন যে রিটেনিং কাপের ভিতরে হয়তো বাতাস থাকতে পারে, বা হয়তো পুরো রিটেনিং কাপ ভর্তি না থাকতে পারে, রিটেনিং কাপের ভিতরে ওষুধ অল্প থাকতে পারে, অল্প বাতাস থাকতে পারে। তো এই জন্য আমরা প্রথমে ওষুধটা কেনার পরে দুটো চাপ দিয়ে আমি এটাকে প্রাইমিং করে নিই। কথা বুঝতে পারছি? এটাকে আমি কি করব? প্রাইমিং করে নিব।
আর ঝাঁকিটা কেন? ওই ঝাঁকিটা হচ্ছে সেটেল করার জন্য। এখন ঝাঁকির বিষয়ে সব ওষুধ কি ঝাঁকানো লাগে? ঝাঁকানো লাগে না। যেমন কিছু আছে সলিউশন ফর্মে, সেটা ঝাঁকানো লাগে না। কিছু আছে সাসপেনশন ফর্মে, সেটা ঝাঁকানো লাগে। যেমন ডিকোমেট যেটা বলছেন, এটা সলিউশন ফর্মে আছে, এই কারণে ওইটা না ঝাঁকাইলেও চলে। এখন রুগীদেরকে আপনি বলতেছেন এইটা ঝাঁকাইতে হবে, ওইটা ঝাঁকাইতে হবে না। রুগীরা করে কি, আপনি যেটা শিখাবেন অনেক সময় উল্টাটা করে। সে হয়তো যেটা ঝাঁকাইতে নিষেধ করছেন সেটারই ঝাঁকাচ্ছে সারাদিন, আর যেটা ঝাঁকাইতে বলছেন সেটা হয়তো ভুলে গেছে। এই জন্য আমরা কি করব, রুগীদেরকে বলবো যে ঝাঁকান, ঝাঁকাইলে ক্ষতি তো আর হচ্ছে না। হ্যাঁ, এটা হচ্ছে ঝাঁকির ইতিহাস। তাহলে ঝাঁকির কোশ্চেন হচ্ছে কোনটা, ওই যে সলিউশন না সাসপেনশন। তখন আপনাকে বলতে হবে যে সলিউশন ঝাঁকানো লাগে না, সাসপেনশন ঝাঁকাইতে হয়। এটা আপনারা জানেনই, সাসপেনশন ঝাঁকাইতে হয়। সিরাপ যেমন সাসপেনশন ঝাঁকাইতে হয়, সেরকম একই জিনিস। তাহলে এটা হলো ঝাঁকি, আর এটা হলো নেকি। কোনটা? নেকি হলো যে ওই যে প্রাইমিং। তাহলে প্রাইমিং প্রশ্ন আসলে একটা হচ্ছে যখন কিনবেন তখন প্রাইমিং করবেন। আর কখন প্রাইমিং করবেন? ওষুধটা যদি 7 দিন অব্যবহৃত অবস্থায় থাকে। যদি 7 দিন অব্যবহৃত অবস্থায় থাকে তাহলে প্রাইমিং করতে হবে। তাহলে এই দুটো প্রাইমিং কোশ্চেন হচ্ছে এটা। দেখবেন যে এর বাইরে আপনারা কি ধরবেন, বলেন এগুলোই তো আপনারা এগুলা পারবেন। ঠিক আছে, রোলিং। ঝাঁকুনির সাথে ওষুধটা আসতেছে না এমনিতেই আসতেছে? কোনটা? এই যে রিটেনিং কাপ। রিটেনিং কাপে আর ওষুধ আসতেছে, এটা হচ্ছে মিউজিক চেয়ার। চিনেন মিউজিক চেয়ার? খেয়েছেন কখন? দেখবেন যে যে বসে পড়ে একজন, যে এটা হচ্ছে চেয়ার দখল। ধরেন আপনি চাপ দিলেন, ওষুধ বেরোলো, পরবর্তীটা ভিতরে ঢুকে গেল, তাহলে আবার কেন? ওখানে ভ্যাকিউম করে। ঝাঁকিটা তো হচ্ছে সাসপেনশন পরবর্তীতে এই যে ঝাঁকাইলাম, হ্যাঁ, হ্যাঁ। ঝাঁকানোর পরেই তো চাপটা দিচ্ছি। হ্যাঁ। তাহলে ঝাঁকানোতে কি হলো, ওষুধটা একটা ইউনিফর্ম সবগুলো মিশে গেল সুন্দর করে। এখন যেটা ঢুকবে সেটা সঠিক পরিমাণে ঢুকবে। আর যদি না ঝাঁকায় দেন তাহলে তো যা আছে তাই ঢুকবে। বুঝতে পারছেন না? আচ্ছা, যাক, উনি এখন বুঝতে পারছে এবং বুঝে চিনতে পারছে এটা কেন বুঝলাম না। এরকম তো এটা তো সোজা ছিল। যাক, এখন এই স্লাইডটা দিয়ে আমরা তাহলে এই জিনিসটা জিজ্ঞেস করবো। ঠিক আছে, তাহলে আমরা দেখেন কি কি আমরা আলোচনা করলাম। আপসাইড ডাউন আলোচনা করছি। এবার আসেন ডোজ কাউন্টার। এখন বলবো যে হোয়াট ইজ ডোজ কাউন্টার। হ্যাঁ, তাহলে এইসব দেখেন, এই যে এখানে একটা দেওয়া আছে, কি দেওয়া আছে? কাউন্টার দেওয়া আছে। আপনি এক চাপ দিলে একটা ওষুধ বেড়ে যাবে, একটা কাউন্ট কমে যাবে। যেমন এখন আছে 118, এক চাপ দিলাম এখন আছে 117। ঠিক আছে, এভাবে প্রতি চাপে একটা একটা কমে যাচ্ছে। এখন জিজ্ঞেস করা হবে যে ডোজ কাউন্টারটা কেন জরুরি, ইম্পর্টেন্ট, আমাকে বলতে পারবেন কেউ? শেষ হয়ে গেলে একটা এক্সিলেন্ট। শেষ হইলে আমরা বুঝতে পারবো, বা শেষ হওয়ার আগে আমাদের আরেকটা ওষুধ যে কিনতে হবে। ধরেন 10টা বাকি আছে, তাহলে রোগীরা আরেকটা ওষুধ কিনে নিয়ে আসবে। 10টা ডোজ বাকি আছে, রোগীরা আরেকটা ওষুধ কিনে নিয়ে আসবে। তাহলে কখন ওষুধটা কিনতে হবে এটা হচ্ছে একটা কারণ। আর একটা হচ্ছে যে রোগীরা বুঝতে পারবে যে কখন ওষুধটা শেষ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ শেষ হয়ে গেছে, তারপরও চাপতেছে কিন্তু ওষুধ পাচ্ছে না। আর এটা হচ্ছে যে আমরা কি বলতেছি, এটা হচ্ছে প্রোটেক্টর বা প্রিভেন্টর। এই প্রোটেক্টর যদি দেখা গেল ওষুধ শেষ হয়ে গেছে, রোগীর প্রোটেক্টেড নাই, তখন কি হবে, তার অ্যাটাক হয়ে যেতে পারে, তার কন্ট্রোল চলে যেতে পারে। এই বিষয়টা কি ক্লিয়ার? তাহলে প্রিভেন্টর শেষ হওয়া জানাটা জরুরি। তাহলে শেষ হওয়া জানা যায় কি কিভাবে? এরকম একটা প্রশ্ন যদি করে, তাহলে আপনি কি বলবেন? প্রথম হচ্ছে যে চাপ দিলে আর ওষুধ বেরোবে না, কিন্তু এইটা নিয়ে অনেকে কনফিউশন করে যে আসলে অল্প অল্প বের হয়। তো দেখবেন যে একটা ওষুধ যখন শেষ হয়ে যায় তাও কিছু গ্যাস বের হয়। আপনারা যখন বডি স্প্রে ব্যবহার করেন, বডি স্প্রে যখন শেষ হয়ে যায় তাও দেখবেন যে একটু ফুস করে বাতাস বের হয়, কিন্তু কিছু ঘ্রাণ বের হয় না। হ্যাঁ, বা অল্প একটু ঘ্রাণও বের হয়, যেটা কিন্তু গায়ে লেগে থাকে না। তো এটা গেল। আরেকটা কি, যদি আপনি এটাকে খুলে যদি পানিতে ভাসা রাখেন, তাহলে দেখবেন যে যদি এই একটা সাইড কি হয়, পানির ভিতরে চলে যায়, তাহলে এইভাবে যদি ভাসে তাহলে বুঝতে হবে যে কি এটার ভিতরে ওষুধ আছে। আর যদি একদম এভাবে ভাসে প্যারালাল, তাহলে বুঝতে হবে যে কি ওষুধ নাই। এখন এইটারে পানিতে ভাসানো, এগুলো ঝামেলা, এর ভিতরে পানি ঢুকে যাবে। তো এটা একটা মুশকিলের বিষয়, আর রুগীরা এতটুকু পারবে না। হ্যাঁ, যেহেতু অনেক ডাক্তারও বিষয়টা ভালো জানে না, আর রুগীরাও এই বিষয়টা পারবে না। তাহলে এটা গেল, এটা তাহলে দুটোটাই ভালো কাজ করলো না। তাহলে আরেকটা কি উপায় আছে? আরেকটা হচ্ছে ডোজ কাউন্টার। ডোজ কাউন্টার দিলে খুব সুন্দর এটা রোগীরা বুঝতে পারবে এবং এটা ভালো করে নিতে পারবে। আরেকটা প্রিভেন্টরের জন্য, মানে রিলিভারে, অ্যাকচুয়ালি রিলিভারের জন্য ডোজ কাউন্টার লাগে না কেন? কারণ রিলিভারটা হচ্ছে যে আমরা তো সবসময় ইউজ করি, এসওএস ইউজ করি। আর ওইটা ধরেন আমি মনে করেন যে এইটা বেশি জরুরি, যেহেতু এটা আমি সবসময় ব্যবহার করতেছি।
তো এটা বেশিরভাগ সময় রিলিভার শেষ হয় না যদি সঠিক চিকিৎসা পায়, রিলিভারটা থেকে যায়। হ্যাঁ, ওই ক্র্যাভিং করে নিয়ে যখন প্রয়োজন হবে মারবে। আর রিলিভার লাগা মানে রুগী কন্ট্রোলে নাই। রিলিভার লাগা মানে আজকে কন্ট্রোল নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ কন্ট্রোল নিয়ে আজকে কথা বলবো। তাহলে রিলিভার লাগা মানে রুগী কন্ট্রোলে নাই। ওকে, বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আরেকটা উপায় আছে, সেটা হলো যদি জিজ্ঞেস করে মানে যদি কেউ মানে আরো ভালো পারে তখন তাকে জিজ্ঞেস আর কি উপায়, স্যার আরেকটা উপায় আছে, এটা হলো কয়টা ডোজ দিয়েছে লিখে রাখতে পারে। মানে ডোজ হিসাব করেন, এটা গাইডলাইন আছে, আমি এমনি মুখে বলতেছি। হ্যাঁ, মানে এটা কি সম্ভব নাকি? মানে যেখানে রুগীরা ওষুধই ঠিক মতো নেয় না সেখানে আবার বুঝি ডোজ লিখে লিখে রেখা কয়টা ডোজ শেষ হইলো মিলায় দেখবে, এটা অসম্ভব। হ্যাঁ, তারপরে এটা এরকমও একটা আছে, মানে যদি মানে জানতেছে এটা মানে মজা করার জন্য আর কি, যে এছাড়া আর কোনো উপায় আছে জানা? আর কোনো উপায় নেই। আর একটা উপায় ছিল যে কি ওই লিখে লিখে রাখবে যে কয়টা ডোজ দিবে। কিছু কিছু ইনহেলারের ভিতরে টিক দেওয়ার ঘর থাকে। হ্যাঁ, ওইটাই আর কি। এটা সম্ভব না, দিস ইজ ভেরি ইম্পসিবল। যেখানে আমাদের ডাক্তারদেরকে দিয়ে পিক ফ্লো সকালবেলায় করাইতে পারি নাই, প্রতিদিন সকালে ওইটা একটা ফু দিবে, তাই পারে নাই। সেক্ষেত্রে হ্যাঁ সেটাই বলতে কোনটা ও হ্যাঁ, এটা এটা আরেকটা বুদ্ধি উনি বাইর করছে। এখন ট্রান্সপারেন্ট করে দিতে হলে যে মেটালটা ব্যবহার করতে হবে সেটা বোধহয় এখনো মার্কেটে আসে নাই। আর এটা ট্রান্সপারেন্ট করার জন্য যে এই যে ট্রান্সপারেন্ট মেটাল সেটা বোধহয় পাওয়া যাচ্ছে না, ক্যানিস্টার যেটা। তাহলে ট্রান্সপারেন্ট ক্যানিস্টারের আলাদা একটা ধাতু আবিষ্কার করতে হবে, সেটা এখনো হয়নি। উই আর ওয়েটিং, হইতে পারে সামনে। তাহলে কি লক হয়ে যায়? হ্যাঁ, এটা লক হয়ে যায়। এটার ভিতরে আরো দুটো বিষয় আছে। এই আমি বলি আর কি, যদিও কোম্পানির বদনাম করা হয়ে যায়, কোম্পানির বদনামটা হচ্ছে কি যে একমাত্র বেক্সিটল এফ আছে যেটা ডোজ কন্ট্রোল আছে। আর একটা হচ্ছে কি এটা চাইল্ড লক আছে, আপনি চাপ দিলে হ্যাঁ চাইল্ড লক আছে। চাইল্ড লক আছে, আপনার যখন এটা আটকানো থাকবে তখন চাপ দিলে কি হবে? আর যাবে না। এই এদিক চলে আসতে হবে এখানে। আজকে পিছিয়ে বসার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এই যে এখানে এখানে এদিক থেকে এদিক থেকে হ্যাঁ। তাহলে এটা চাইল্ড লক আছে, মানে কি বাচ্চারা যদি এরকম চাপেও বের হবে, কিন্তু দেখেন এটা মুখটা যদি বন্ধ থাকে অন্য ইসে কিন্তু বের হয়ে যায়, এটা বের হবে। আরেকটা আছে যে যখন সব শেষ হয়ে যাবে তখন অটো লক হয়ে যাবে, একটা চাপ দিলে আর বের হবে না, এটা অটো লক সিস্টেম। এরপরে জিরোতে আসলে এরপর অটো লক হবে, এরপর আপনি কোনো চাপাচাপিতে কাজ হবে না। হাসে কেন হুজুর? চাপাচাপির কথা শুনে। আচ্ছা, তাহলে খালি আর খালি না এটা কি করে বুঝবেন? ঠিক আছে, তারপর হচ্ছে যে কালার কোড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা চাই যে রিলিভারটার কালারটা দেখেন, বড় বড় যত ওষুধ কোম্পানি আছে বা একটা কালার কোড আছে, যেমন এটা হচ্ছে নীল রঙের হয় রিলিভারটা, এটা হচ্ছে লাইফ সেভিং, দিস ইজ লাইফ সেভিং, দিস ইজ লাইফ সেভিং। হ্যাঁ, আর এটা হচ্ছে যে প্রোটেকশন। হ্যাঁ, এটা হলো আপনার জীবন বাঁচালো, আর এটা ভবিষ্যতে যাতে ওই লাইফ থ্রেটেনিং কন্ডিশনে না পড়তে হয় সেই জন্য এটা ব্যবহার করে। এটা কি ইনহেল করে। তাহলে এটা হচ্ছে রাত্রেবেলা হঠাৎ করে রুগী ফোন করে, স্যার আমার খুব বৃষ্টি হচ্ছে। তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি আপনার নীল রঙের যে ইনহেলারটা আছে, মানে আমি কি বুঝাইতে যাচ্ছি, রিলিভার, সে তো আর পড়তে পারে না রে ভাই, এটা অ্যাজমোসাল সে জানে না। গ্রামে অশিক্ষিত মহিলা, সে জানে না এটা কি, হ্যাঁ অ্যাজমোসাল বা কি এটা বুঝতে পারতেছে না। তাইলে আমি বললাম নীল রঙেরটা, সে ব্যবহার করলো নীল রঙেরটা। এখন একটা কোম্পানি কমলা রঙে এই ওষুধটা নিয়ে আসছে, তাহলে ওই রুগীর লোক কি করতো? কথা বুঝেন নাই? তো কমলা রঙেরটা তো আর তারে বলা সম্ভব। এই জন্য প্রতিটা রিলিভার সব কোম্পানির উচিত এই একই কালারে নিয়ে আসা। অলরেডি একটা কোম্পানি তাদের কালার চেঞ্জ করে আবার এই রঙে নিয়ে আসছে, এবং দেখবেন যে বড় বড় কোম্পানিগুলো রিলিভারগুলো এই কালারটাই দেওয়া আছে। দিস ইজ লাইফ সেভিং। সো এটার কালার যা হয় হোক, কিন্তু অন্তত এটার কালার যেন নীল। আর সাধারণত এই যারা এই যে মিক্সড যেটা, সেটা সাধারণত এরকম কালারে হয়। আমার শার্টের কালার, হ্যাঁ আপনারা বলেন এটা কি কালার? হ্যাঁ, বেগুনি। এক্সেলেন্ট, বেগুনি কালার। আর হচ্ছে মেয়েরা ভাবছিলাম আনসার করবে, ও মনে হয় মন খারাপ, বাসা থেকে ঝগড়া করে আসছে কিনা। আচ্ছা, এত মন মরা কেন? নাহলে গিয়ে করবে। হ্যাঁ, রেজাল্টের টেনশন। ও আচ্ছা আচ্ছা, না রেজাল্টটা আমরা এই ব্রেক দিচ্ছি এখনই, রেজাল্ট দেখার জন্য ব্রেক। আচ্ছা, ক্লিনটা কিন্তু আমি বলে ফেলছি গত ক্লাসে, সো আই এম নট গোয়িং অ্যাবাউট ক্লিনিং। আর আমি মানে পার্সোনালি এবং রিসেন্ট গাইডলাইনগুলো বলতেছে যে এটার ক্লিনিং এর ভিতরে না যাইতে, মানে এটা সাধারণত মানে এই যে ছিদ্রটা আছে না, এই ছিদ্রটা সাধারণত কি হয় যে এটা খোলার পরে এই যে পানির নিচে রাখলে এটা ইয়ে যায়। আর যদি সামনে কোনো এটি ম্যাটেরিয়ালস পড়ে, ধুলাবালি জমে, তখন একটু আগা দিই, কিন্তু এটা নিয়ে বেশি গুতাগুতি করা যাবে। গুতাগুতি করলে কিন্তু ছিদ্রটা বড় হয়ে গেলে তখন আর এটা ড্রাগ ডেলিভারি এটা পুরোটা নষ্ট।
সো ভেরি কশাস অ্যাবাউট ইট। তো এটা রোগীদেরকে শেখানোর জন্য খুব ভালো করে ট্রেনিং করা যাবে, নাহলে মুশকিল হয়ে যাবে। আর যে স্পেসার কিভাবে পরিষ্কার করতে হয় গত ক্লাসে ডিটেলস বলা হয়েছে, সো ক্লিনিংটা আমরা বলে দিচ্ছি। তাহলে এই বিষয়টা মোটামুটি শেষ। এবার আমরা পার্টিকেল সাইজ নিয়ে কথা বলবো। হ্যাঁ, তাহলে আপনাদেরকে আমরা 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিটের ভিতরে আপনারা রেজাল্টটা দেখে চলে আসেন।